সরকারের অবস্থান নিয়ে জনগণের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে মন্তব্য তারেক রহমানের। নির্বাচনের তারিখ ঘোষণার দাবি। পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। ডিএসসিসি নির্বাচিত মেয়র হিসাবে শপথ পাঠে 1 মাস সময় বেঁধে দিয়েছেন ইশরাক। নগর ভবনের তালা ঝুলিয়েছেন সমর্থকরা। দাবি বাস্তবায়নের ঘোষণায় ক্যাম্পাসে ফিরেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উচ্ছ্বাসে বাধা নেই মন্তব্য উপাচার্যের। বাংলাদেশের অবৈধ ভারতীয়দের পুশব্যাক করা হবে না জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুশিন ঠেকাতে সজাগ বিজিবি। মতিঝিলের শাহজালাল ইসলামী ব্যাংক ভবনের আগুন 4 ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, হতাহত হয়নি। ভারত পাকিস্তান সীমান্তে বাংকার তৈরিতে ব্যস্ত জম্মু কাশ্মীরের মানুষ। ওয়াশিংটনে পরমাণু যুদ্ধ থামিয়েছে দাবি ট্রাম্পের। এবং সংযুক্ত আরব আমিরাতকে 192 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। সিমনের সেঞ্চুরি তামিমের পর দ্বিতীয় কীর্তি। সংবাদ রাতে দেখছিলেন শিরোনাম। পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তো আফরোজ। এবার বিস্তারিত। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে জনগণের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানের একটি হোটেলে এনডিএম এর 8ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। প্রশ্ন রাখেন, অন্তর্বর্তী সরকারের 10 মাস পেরিয়ে গেলেও এখনো কেন জুলাই আন্দোলনে হতাহতদের তালিকা করতে পারেনি? বিস্তারিত প্রতিবেদনে দেখুন। শনিবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে আয়োজন করা হয় রাজনৈতিক দল এনডিএম এর 8ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন দেশের কূটনীতিক সহ নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। দেশ এখন যা চায় তাহলে একটি স্পষ্ট আপোষহীন নির্বাচনের রোডম্যাপ। যদি তা দেয়া না হয় আমরা তা আদায় করে নেব। শান্তিপূর্ণভাবে যদি সম্ভব হয়, প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে। দেয়াল তৈরি করার জন্য বিভিন্নভাবে প্রপাগান্ডা চলছে, এগুলোকে মোকাবেলা করতে হবে ঐক্যবদ্ধভাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 10 মাস পার হয়ে গেলেও জুলাই আন্দোলনে হতাহতদের তালিকা তৈরি করতে না পারায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তিনি। গণ অভ্যুত্থানের সরকার রাষ্ট্র ক্ষমতায় থেকে 10 মাসেও যদি জুলাই আগস্টের শহীদদের তালিকা চূড়ান্ত না করতে পারে, না করা যায়, তাহলে সেটি সরকারের সক্ষমতা বহন করে কিনা আজকের সম্মানিত সকল উপস্থিতির সামনে আমি প্রশ্নটি রেখে যাচ্ছি। পরিস্থিতি ঘোলাটে না করে অতি দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলবো, পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে। বলেন, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে দেশে অস্থিরতা বাড়ছে, আর এই অস্থিরতা বাড়লে সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে না। নিয়াজ মুর্শেদ, দেশ টিভি, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির নির্বাচিত মেয়র হিসাবে তার শপথ পাঠের ব্যবস্থা নিতে 1 মাস সময় বেঁধে দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এর আগে ঢাকাবাসীর ব্যানারে বিক্ষোভ করেন তার সমর্থকরা এবং নগর ভবনে তালা ঝুলিয়ে দেয়। এতে বন্ধ হয়ে সব নগর ভবন কেন্দ্রিক সেবা কার্যক্রম। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথের মাধ্যমে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন থেকে সচিবালয় অভিমুখে লং মার্চ করেন ইশরাকের সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা। শনিবার তৃতীয় দিনের মতো ঢাকাবাসী ব্যানারে বিক্ষোভ করেন তার সমর্থকরা। এ সময় আদালতের রায়ে নির্বাচন কমিশন থেকে গ্যাজেট হওয়ার পরেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ক্ষমতায় বসতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব গড়িমসি করছে বলে অভিযোগ করেন ইশরাক হোসেনের সমর্থকরা। গ্যাজেট পাস হওয়ার পরও তাকে শপথ পড়তে দিচ্ছে না এবং তাকে বসাচ্ছে না। এখনো আমরা চাচ্ছি যত দ্রুত তাকে শপথ পড়ায় বসাবে। ওয়াসার থেকে নিয়ে সোয়ারেজ লাইন পর্যন্ত আমাদের প্রত্যেকটা রাস্তার অলিগুলি
আমাদের এই নগর ভবনের দায়িত্বে না থাকায় আমাদের বিলম্বিত হচ্ছে। পরে এদিন সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ইশতাক হোসেন। এরপর আগামী 1 মাসের মধ্যে নির্বাচিত মেয়র হিসেবে শপথ পাঠের ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আদালতের রায়ের আলোকে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট পরবর্তী শপথ পাঠ ও দায়িত্ব গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করছি। গ্যাজেট প্রকাশের 20 দিন হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আমাকে শপথ গ্রহণ করানোর জন্য কোনো ধরনের পদক্ষেপ বর্তমান সরকার নেয় নাই, যেটি কিনা তাদের এখতিয়ারে পড়ে। বর্তমান সরকার বলতে স্থানীয় সরকার বিভাগকে বোঝানো হচ্ছে। এর আগে ইশতাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না দেয়া পর্যন্ত লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দেন ইশতাকের নেতাকর্মীরা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঢাকা সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করলাম। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। দাবি বাস্তবায়নের ঘোষণায় উচ্ছ্বসিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা রাজপথ ছেড়ে ফিরেছেন ক্যাম্পাসে। তবে দাবি বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে কারো কারো মনে রয়েছে সংশয়। এদিকে আন্দোলন সফল হয়েছে উল্লেখ করে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে কোনো বাধা নেই বলে জানান উপাচার্য। আরো জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। টানা 3 দিন রাজপথের আন্দোলনের পর স্বস্তির বাতাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। মিছিল, স্লোগান, অবস্থান সহ নানা কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের পর নিজ নিজ কাজে ফিরেছেন শিক্ষক শিক্ষার্থীরা। দাবি মানার ঘোষণায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, তবে এখনো অনেকের মনে রয়েছে সংশয়। বলেন, আগে একাধিকবার আশ্বাস পেলেও তা বাস্তবায়ন হয়নি, তাই এখনো পরিপূর্ণভাবে আনন্দ উপভোগ করতে পারছেন না তারা। এই যে দীর্ঘ একটা রাস্তা, মানে খুব কষ্ট করে বেরোতে হয়েছে আমাদের, তো তারপর যখন আমাদেরকে একটা বিজয় আসলো, একটা ফলাফল আসলো, স্বাভাবিকভাবেই আমাদের অনেক শিক্ষার্থী আমি পোস্ট করতে দেখছি যে গতকাল হয়তো আমি নীরবে কান্না করে দিছি, বৃষ্টির কারণে সেটা কেউ দেখতে পারে নাই, অথবা সেক্ষেত্রে আমারও এমনটাই ছিল, কারণ দীর্ঘ একটা সময় পর গিয়ে আমাদের ফলাফলটা আসছে। সরকার সবসময় আমাদেরকে আশ্বাস দেয়, তবে আমরা এইবার মোটামুটি সবাই আশ্বস্ত যে উনি আমাদের দাবি বাস্তবায়ন করবে। পুরোপুরি এখন নিশ্চিত হতে পারে, কারণ আমাদের হচ্ছে বিগত সময় অনেকবার আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু আসলে এই দীর্ঘদিন এরপরে অনেক দিন চলে যায়, আমাদের কোনো ব্যবস্থা হয় নাই। গতকাল যে ডিসিশনটা এসেছে সরকারের পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ আমরা সেই ডিসিশনে খুশি। পরিপূর্ণ না হওয়া পর্যন্ত তো বিশ্বাস করার পক্ষে আমরা না, কারণ এর আগে তো আমরা আশাবাদী ছিলাম, অনেকবার হয়েছে। আর আন্দোলন সফল হয়েছে উল্লেখ করে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে কোনো বাধা নেই বলে জানান উপাচার্য। বলেন, বাজেট বাড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আবাসন সংকট সমাধান ও দ্বিতীয় ক্যাম্পাসের অগ্রগতিতে আশাবাদী তিনি। তা আমরা তো এখানে আস্থা না রাখার কোনো কারণ দেখতে পাচ্ছি না। আজ 20 বছর তো হয়েছে, তেমন কিছু হয় নাই। আমাদের এই প্রথম বাজেটটা বেশ ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে বিকজ অফ তাদের এই যে আন্দোলন সংগ্রাম। যাদের কাছ থেকে জমি নেবে তাদের তো ডিসি অফিস টাকা দেবে, সে টাকাও জমা হয়ে গেছে, ডিসি অফিস অনেককেই টাকা দিয়ে দিয়েছে অলরেডি। তো সুতরাং আমরা বলতেই পারি যে এটা একবার আর হয়তো ইট ইজ এ ম্যাটার অফ টাইম, যে কোনো সময় ওরা আমাদেরকে বলে দিবে চলেন আপনাদের জায়গা বুঝাই দিচ্ছে, তাহলে এটা শেষ হয়ে যাবে। 3 দফা দাবিতে গেল বুধবার থেকে কাকরাইল মোড়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয় সরকার। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। অবৈধভাবে যেসব ভারতীয় বাংলাদেশে আছেন তাদের ভারতের মতো পুশব্যাক করা হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির 3য় ভাসমান বিওপি উদ্বোধনকালে তিনি কথা জানান। পরে বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড নির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সহকর্মীদের তথ্য ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। শনিবার সকাল 10টায় সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের বয়াসিং চ্যানেলে বিজিবির 3য় ভাসমান বিওপি উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, অবৈধভাবে যেসব ভারতীয় বাংলাদেশে আছেন তাদের ভারতের মতো পুশব্যাক করা হবে না। তিনি আরও জানান, ভারত যেন এই ধরনের পুশিনের পুনরাবৃত্তি করতে না পারে সেজন্য সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমাদের বাংলাদেশি যদি কেউ ইন্ডিয়া থেকে থাকে আপনারা প্রপার চ্যানেলে পাঠান, প্রত্যেকটা একটা প্রপার চ্যানেল আছে, যেমন আমরাও ইন্ডিয়ান যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই, আমরা কিন্তু কাউরে পুশিং করি না। তো এই জন্য তাদেরও বলা হয়েছে তারা প্রপার চ্যানেলে যদি বাংলাদেশিরা থাকে তাদের পাঠান। গতকালকে আপনারা দেখছেন যে
সেই ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্ত কিন্তু তারা পুষিনের চেষ্টা করছে, বাট বিজিবির সাথে আনসার এবং জনগণের সহায়তায় তারা কিন্তু করতে পারেনি। এরপর দুপুর 2টার দিকে সাতক্ষীরা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা বাগেরহাটের মোংলায় যান। সেখানে কোস্টগার্ড নির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়্যার উদ্বোধন করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষ এখন অসহিষ্ণু হয়ে গেছে। এর বড় কারণ মাদক। দুর্নীতি ও মাদক কমানো গেলে দেশ এগিয়ে যাবে। গ্রামে গঞ্জে মাদক ঢুকে গেছে, এটা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো, এই জন্য আপনাদের সহযোগিতা দরকার। মাদক এবং আরেকটা হলো এই আমাদের দুর্নীতি, এই দুইটা যদি কমানো যায় দেশটা অনেক আগে। সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়েরটিতে 20 মিটার দৈর্ঘ্যের বোট ডকিং ও যে কোনো ধরনের মেরামত কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে বলে জানিয়েছে কোস্টগার্ড। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর মতিঝিলের শাহজালাল ইসলামী ব্যাংক ভবনের আগুন 4টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ভবনের 3 তলার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আনুমানিক সন্ধ্যা 6টার কিছু পরে ভবনটিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের 4টি ইউনিট। পরে 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণে আসায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সবই হচ্ছে কমার্শিয়াল অফিস ছিল সব, কিন্তু তারপরেও এখানে একটা রুম ছিল। এই ভবন আমরা শুনতে পাচ্ছি যে ভবন মালিক ওখানে থাকতেন, একটা বাসাবাড়ির মতো। ওইখানে যে রান্নাঘর সার্চ করে দেখলাম যে রান্নাঘরের মধ্যে আমরা গিয়ে দেখলাম যে চুলা এবং উপরে একটা ছোট্ট স্টোরের মতো ছিল। এইসব জায়গাগুলোর মধ্যে আগুন আছে আর কি। বাইরে থেকে ইন্টেরিয়র যে ডেকোরেশন, যার কারণে স্মোক বেরোনোর কোনো জায়গা ছিল না। মানে আমরা যেদিক দিয়ে ঢুকবো সেদিক দিয়েই ধোঁয়া বেরোচ্ছে। বিদেশে পাচার করা অর্থ ফেরত আনতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর। এদিকে ভঙ্গুর অর্থনীতির স্থিতিশীলতার পেছনে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে মনে করেন রাষ্ট্রদূত মোহাম্মদ তারেক আহমেদ। দুবাই মতবিনিময় সভায় তারা কথা বলেন। আশিক ইসলামের রিপোর্ট জানাচ্ছেন রায়হান কবির শুভ্র। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। স্থানীয় সময় বৃহস্পতিবার যৌথভাবে এ সভার আয়োজন করে জনতা ব্যাংক ও ইসলামী ব্যাংক। এ সময় বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন গভর্নর। এজন্য বিদেশি ল ফার্ম নিয়োগ করা হবে বলেও জানান তিনি। বাইরে চলে গেছেন সরকারের বর্তমান মেয়াদে অর্থ পাচারকারীদের বিচার কার্যক্রম পুরোপুরি শেষ করা সম্ভব না হলেও জবাবদিহিতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন গভর্নর। এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে এই বিচার কার্য শেষ করে যাওয়া সম্ভব নয়, আইনগতভাবে এটা সম্ভব হবে না, কিন্তু আমরা একটা ইরিভার্সিবল প্রোগ্রেস করতে চাই, যেটাকে থেকে পিছিয়ে আসতে পারবে না, চাইলে পরে সামনের দিকে নিয়ে যেতে পারবে। এটা আমরা করে যাব। প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে পাচার হওয়া অর্থ ফেরাতে প্রবাসীদের সহযোগিতা চান তিনি। মতবিনিময় সভায় আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান, জনতা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মুজিবুল হক ও ইসলামী ব্যাংক বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ওমর ফারুক উপস্থিত ছিলেন। গেল 9 মাসের ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করার ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত মোহাম্মদ তারেক আহমেদ। আমরা ইম্পোর্ট এক্সপোর্টের যে গ্যাপ সেটি মিটিয়ে, রেমিটেন্সের মাধ্যমে সেটি মিটিয়ে আমরা রিজার্ভটাকে কিন্তু ধীরে ধীরে বাড়িয়ে নিচ্ছি। এখন $27 বিলিয়ন উপরে চলে গেছে। ইনফ্রাস্ট্রাকচার আমরা এই গত 9 মাসের মধ্যে পৌঁছাতে পেরেছি, যে আপনাদের যেসব সমস্যাগুলো সমাধান করা সম্ভব সেটা শীঘ্রই করে ফেলবো আমরা। আর কনসাল জেনারেল বলেন, প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে চার্জ মওকুফ বা পরিমাণ কমালে রেমিটেন্স প্রবাহ বাড়বে। এছাড়া এটিএম সেবা বাড়ানোর কথাও বলেন তিনি। এ সময় বিমানবন্দরে হয়রানি, খেলাপি ঋণের বিরুদ্ধে ব্যবস্থা, রেমিটেন্স পাঠাতে চার্জে রাষ্ট্রীয়ভাবে ভর্তুকি দেওয়ার ব্যাপারে মতামত ও অভিযোগ জানান প্রবাসীরা। এদিকে সংযুক্ত আরব আমিরাত সফরে দেশটির কয়েকটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন গভর্নর আহসান এইস মনসুর। নিউজ ডেস্ক, দেশ টিভি।
স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাক সহ বেশ কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শনিবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের কিছু নির্দিষ্ট পণ্য ভারতের স্থলবন্দর দিয়ে আসায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে কোনো তৈরি পোশাক ভারতের কোনো স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। কেবল ভারতের 2টি সমুদ্র বন্দর দিয়ে বাংলাদেশি তৈরি পোশাক সে দেশে যেতে পারবে। এতে আরও বলা হয়েছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের কোনো শুল্ক পয়েন্ট এবং এর পাশাপাশি পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি শুল্ক পয়েন্ট দিয়ে ফলের স্বাদযুক্ত পানীয়, কার্বোনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাবার, তুলার বর্জ্য, প্লাস্টিকের পণ্য এবং কাঠের আসবাবপত্র আমদানি করা যাবে না। চোখের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে 2 সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ব্যাংককের চিকিৎসকরা। গত 14 মে ব্যাংককের রুটনিন আই হসপিটালে বিএনপি মহাসচিবের বাম চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। ব্যাংককের হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন মির্জা ফখরুলের সর্বশেষ অবস্থার কথা শনিবার গণমাধ্যমকে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এর আগে গত 13 মে চোখের জরুরি চিকিৎসার জন্য সহধর্মিনী রাহাত আরা বেগমকে নিয়ে ব্যাংকক যান মির্জা ফখরুল। জাহিদ হোসেন জানান, বিএনপি মহাসচিবের বাম চোখে অপারেশনের পর এখন তিনি সুস্থ আছেন। তিনি আরও জানান, 2 সপ্তাহ বিমান ভ্রমণ না করতে চিকিৎসকদের পরামর্শ থাকায় তার দেশে ফিরতে দেরি হচ্ছে। রাজশাহী নগরীর মেহেরচণ্ডী ফ্লাইওভারের সংযোগ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় 2 কিশোরের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, সন্ধ্যা 6টার দিকে মেহেরচণ্ডী ফ্লাইওভারে এই কিশোররা দ্রুত গতিতে ফ্লাইওভার থেকে নেমে রুয়েট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাঝামাঝি সংযোগ সড়কে উঠে আসে। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলের সাথে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে তারা। ধারণা করা হচ্ছে সেখানেই এই দুজনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল মর্গে রাখা হয়েছে। রাজশাহী দুর্গাপুরে বিএনপি কর্মী হাসিবুর রহমানকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বিকেলে উপজেলার মারিয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামে শত মানুষের উপস্থিতিতে এ মানব অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, রেজাউল করিম, মাস্টার বাবু ওয়াজেদ ও ইউনিসের নেতৃত্বে একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে হাসিবুর রহমানকে। সে সময় আরও বেশ কয়েকজন আহত হয়। আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। অক্সফোর্ড একিইউ দেশের শিক্ষা খাতের জন্য বড় পদক্ষেপ এবং দেশের শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন বলে জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান ডাক্তার SMA ফয়েজ। শনিবার বাংলাদেশ অক্সফোর্ড একিইউ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঢাকার ওয়েস্টিন হোটেল অক্সফোর্ড একিইউর আয়োজিত অনুষ্ঠানে সারা দেশের ইংরেজি মাধ্যম স্কুলের 300-র বেশি উদ্যোক্তা ও প্রধানরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অক্সফোর্ড একিইউ এর বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজা। এ সময় তিনি বলেন, অক্সফোর্ড একিইউ এক্সাম বোর্ড দেশের শিক্ষা খাতে গুণগত পরিবর্তন আনবে। সেই সঙ্গে অক্সফোর্ডের বিশ্ব স্বীকৃত কারিকুলাম ও পরীক্ষা শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে উন্নীত করবে বলেও জানিয়েছেন তিনি। নির্মাণ খাতে নিরাপত্তা ও টেকসই অনুশীলনের গুরুত্ব তুলে ধরতে NGS সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড চট্টগ্রাম ক্লাবে আয়োজন করেছে লাইফ সাইকেল অব সিমেন্ট ইন কনস্ট্রাকশন বিষয়ক কর্মশালা। শনিবার কর্মশালায় সভাপতিত্ব করেন কুমার সাহা। প্রধান অতিথি ছিলেন চুয়েট উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল মতিন ভুইয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন 21 পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আজাদী সম্পাদক MA মালিক এবং ইঞ্জিনিয়ার মনজারে খোরশেদ আলম। কর্মশালায় সিমেন্ট ভিত্তিক নির্মাণের বিভিন্ন ধাপ, কাঁচামাল সংগ্রহ, উৎপাদন, ব্যবহার, রক্ষণাবেক্ষণ, ভাঙন এবং পরিবেশগত প্রভাব নিয়ে আলোচনা করা হয়। এতে অংশ নেয় নির্মাণ খাতের পেশাদার, শিক্ষাবিদ ও অন্যান্য অংশীজন।